তাহলে আমরা আজকে প্রথমেই কিছু প্রশ্ন উত্তর পর্বে চলে আসব। আগে আমি একটু দেখে নিই গ্রুপে কোনো কোশ্চেন আছে কিনা। গ্রুপে দেবমাল্য কিছু প্রশ্ন করেছেন। দেবমাল্যর আগে আর কেউ কোনো প্রেমে প্রশ্ন করেনি। আচ্ছা, দেবমাল্যর প্রশ্নগুলো একটু বলে নিই। একটি হাউসে তিনটের বেশি গ্রহ থাকলে তার প্রেডিকশন কি করে করব। এরকম থাকতেই পারে তিনটে চারটে গ্রহ। আমরা দুটো জিনিস দেখব। আমি একটা চার্ট একটু দেখাই, যদি সেটা থাকে কয়েকটা গ্রহ। হ্যাঁ, এখানে একটা চার্ট পেয়েছি, আমি এর নামটা মুছে শেয়ার করছি। হুম। তো এই চার্টটাতে দেখুন, এই এইটা যখন আপনারা করবেন কনফিউশন তৈরি হবে। সবার আগে প্রথম কাজ আমরা যেটা করব, এই কুণ্ডলীর মধ্যে লগ্নের ডিগ্রিটাকে লিখে ফেলবো। তাহলে লগ্নের ডিগ্রি কত দেখুন, এটা হচ্ছে 20 ডিগ্রি 22 মিনিট। আবার 80% কাজ শেষ। 20 ডিগ্রি 22 মিনিট। এবার হচ্ছে গিয়ে আমি, আমার তিনটে গ্রহ কোথায় রয়েছে, এই ঘরটাতে। এটাতে আমি দেখে স্পষ্ট বুঝতে পারছি যে এই ঘরটার মধ্যে তিনটে যে গ্রহ রয়েছে, এদের মধ্যে রবি ডমিনেট করবে, চন্দ্র বুধ এরা নমিনাল রেজাল্ট দেবে। এরা হচ্ছে গিয়ে সেই লেভেলের রেজাল্ট দিতে পারবে না, যে রেজাল্টটা বা যে প্রভাব রবির আছে সেটা। এবার চন্দ্র বুধের মধ্যে কে বেশি প্রভাব বিস্তার করবে, বা কার প্রভাব এই জাতক বেশি পাবে। এই একাদশ ভাবে চন্দ্রের ইম্প্যাক্ট বেশি আসবে না বুধের ইম্প্যাক্ট বেশি আসবে। তো এইখানে এই ডিগ্রিটা আবার কাজে লাগবে। চন্দ্র বুধ এরা কম বেশি একই রকম ক্ষমতাশালী। তাহলে এই ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে। লগ্নের কাছাকাছি যে আছে সে হচ্ছে চন্দ্র। তাহলে এই টিমের মধ্যে চন্দ্রের ইম্প্যাক্ট বেশি। এবার আমরা এটাকে দুটো প্যাকেজ হিসেবে ডিভাইড করি। খুব ভালোভাবে লক্ষ্য করুন। আমি হচ্ছে গিয়ে রবি আর বুধ এরা মোটামুটি কাছাকাছি আছে, এই দুটোকে হচ্ছে গিয়ে একসঙ্গে রাখি। যে রবি আর বুধ এরা এক দলে গেল, আর চন্দ্র একটা আলাদা হয়ে রইল। তাহলে রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে। এইটা কোথায় রয়েছে, একাদশ ভাবে। এটাকে আমি আলাদা করে ট্রিট করব। আর দ্বিতীয় পতি চন্দ্র সে একাদশে গিয়ে বসে রয়েছে, এটাকে আলাদা করে ট্রিট করব। তার মানে এই মানুষটার ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় পতি চন্দ্র যদি একাদশে গিয়ে বসে থাকে, তাহলে আত্মীয় পরিজন কুটুম্ব এদের মাধ্যমে জীবনের সাফল্য প্রাপ্তি। নাম্বার 1 প্রেডিকশন। নাম্বার 2 প্রেডিকশন হচ্ছে দ্বিতীয় পতি একাদশে আহ আত্মীয় পরিজন কুটুম্ব এদের মধ্যে কোনো রিলেশনশিপে জড়িয়ে যাওয়া। এটা 2 নম্বর প্রেডিকশন। 3 নম্বর প্রেডিকশন হচ্ছে আত্মীয়রা এর বিয়ের জন্য যথেষ্ট চেষ্টা করছেন, বা আত্মীয়দের মধ্য থেকেই এর বিয়েটা হলো। এটা হচ্ছে 3 নম্বর প্রেডিকশন। 4 নম্বর প্রেডিকশন হচ্ছে এই জাতকের জীবনে যা কিছু সাফল্য, যা কিছু সাকসেস, তার জন্য একে পয়সা খরচা করতে হয়েছে, নিজের সঞ্চিত ধন খরচা করতে হয়েছে। লগ্নপতি তৃতীয়পতি চতুর্থপতি দ্বিতীয়পতি ইত্যাদি ইত্যাদি সবার কানেকশন হয়েছে। এইটা একটু লক্ষ্য করুন। 1 নম্বর বুধ, 2 নম্বর চাঁদ, 3 নম্বর রবি, 4 নম্বর বুধ, এই সবার কানেকশন হয়েছে। এই কম্বিনেশন 1 থেকে 4 পর্যন্ত যদি কানেক্টেড হয়, জেনারেলি এদের পরিবার খুব বড় হয়। মানে বড় একটা পরিবার, পরিজন, আত্মীয় লোকজন, এদের সঙ্গে অনেক লোকের সঙ্গে কম্বিনেশন দেখতে পাওয়া যায়। এবার চতুর্থ পতি তৃতীয় পতি একসঙ্গে রয়েছে। খুব ভালো করে শুনবেন, চতুর্থ মানে গৃহ, আর তৃতীয় মানে গৃহের দ্বাদশ। চতুর্থ পতি, দ্বিতীয় পতি, তৃতীয় পতি একত্রে রয়েছে, খুব গন্ডগোলের ব্যাপার। গন্ডগোলটা কিরকম, একটা এক্সাম্পল দিই। ধরুন আমার কাকা, আমার বাড়ি হচ্ছে গিয়ে তেলেঙ্গানা, বাবার বাড়ি তেলেঙ্গানা, আমার কাকা কলকাতায় কাজ করে। তাহলে কলকাতা থেকে কাকা বলল, ওরে তুই ওখানে বসে কি করছিস, তুই কলকাতায় আয়, এখানে এসে কাজ কর, তাতে তুই পয়সা দুটো পাবি। তো তেলেঙ্গানা থেকে আমি নাচতে নাচতে কাকার কাছে চলে এলাম। তাহলে 2 হচ্ছে আমার রিলেশনস মানে আমার কাকা। 3 হচ্ছে গৃহত্যাগ, 4 হচ্ছে গৃহ। তাহলে 4-এর ত্যাগ হলো বাড়ি ছেড়ে ছাড়লাম, ছেড়ে আমি কার কাছে এলাম, 2-এর কাছে। 2 হলো আমার আত্মীয়।
তাহলে বাড়ি ত্যাগ করে 2-এর কাছে এসে আমি থাকতে শুরু করলাম। তো এরকম প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা অ্যাসোসিয়েশন, প্রত্যেকটা কম্বিনেশন, ওরা আমাদের জীবনে কিছু কিছু গল্প বলার চেষ্টা করে। আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে সেই গল্পকে আইডেন্টিফাই করা, সেই গল্পকে খুঁজে বার করা এবং তার যে নির্যাস সেটাকে ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করা। তাহলে আহ এই বিষয়টার উপায় আশা করি হলো সবার কাছে। ব্যাপারটা খুবই মনে হলো এটা সবারই আর কি খুবই কাজের জিনিস। আবার একটু বলবেন? এই বিষয় এতটা সর্বনাশ করেছে। এই বিষয়টা নিয়ে আর কারোর কোনো প্রশ্ন? আমি একটু হালকা করে বলছি। স্যার আবার একটু বলবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, বলবো সে চার নাম্বারটা কিভাবে দু বলবো বলবো নম্বরে মানে বলবো বলছি আস- বলছি আসতো? বলছি। এই পয়েন্ট নিয়ে আর কারোর কোনো প্রশ্ন? তো এর মধ্যে যদি 6 8 12 এর কোনো কানেকশন থাকে মানে এটার মধ্যে। এবার সেরকম তো আমাদের প্রচুর কানেকশন ক্রিয়েটেড হতে পারে। সেই যেরকম যেরকম কানেকশন আসবে সেই অনুযায়ী আমরা কমিউনিকেট করার চেষ্টা করব। এবার সব সময় তো আমরা করতে পারবো না। যেমন বৃহস্পতি শনি, এটাকে আমি আরেকবার বলে নিই। 4 নম্বর ঘর হচ্ছে আমার গৃহ, তাহলে 4-এর দ্বাদশ হচ্ছে 3। তাহলে 3 নম্বর হচ্ছে গৃহের ত্যাগ বা গৃহের থেকে বিচ্যুতি বা গৃহ থেকে আলাদা করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এবং এখানে কার সাপোর্ট আমরা পাচ্ছি? এখানে আমরা সাপোর্ট পাচ্ছি দ্বিতীয় পতি চন্দ্রের। কারণ চন্দ্র 17 ডিগ্রিতে রয়েছে রবি এবং বুধের সামনে। এখানে একটা থিওরি অফ প্রোপাগেশন বলে একটা থিওরি আছে। এইটা আমি এখন বোঝাচ্ছি না, কেন আমরা এটাতে আসলাম, আর একটু অ্যাডভান্সড অবস্থায় গেলে আমরা এটা বুঝতে পারবো। 4 হচ্ছে আমাদের ঘর, 3 হচ্ছে ঘরের ব্যয়, আর এখানে বসে রয়েছে 2, সে হচ্ছে আমার আত্মীয় পরিজন। তাহলে কি হচ্ছে? তাহলে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে গিয়ে আত্মীয় পরিজন আমাকে বাড়ির থেকে বার করে দিল, বাড়ি তার থেকে আলাদা করে দিল কে? আত্মীয় পরিজন। এবার এইটা যদি আত্মীয় পরিজনরা বাড়ির থেকে আলাদা করে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাহলে এখানে আমি 6 8 12 সরাসরি কানেকশন পাবো। কিন্তু এখানে আমি 6 8 12 কানেকশন পাইনি। আমি এখানে কাদের পেয়েছি? এখানে আমি একাদশ পেয়েছি। একাদশ মানে উন্নতি, একাদশ মানে সাকসেস, একাদশ মানে ডেভেলপমেন্ট। তার মানে হচ্ছে এই যে বাড়ির থেকে ত্যাগ হলো আমার এবং সেখানে আত্মীয়দের একটা ইনফ্লুয়েন্স রইলো, এখানে কিন্তু আমার জীবনে কিছু উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবার পরিষ্কার হলো? হ্যাঁ, ওকে স্যার। ধন্যবাদ স্যার ধন্যবাদ। এখানে লগ্নপতি কি একটু ড্যামেজ আছে? মানে এইখানে প্রতিকার লগ্নপতি করা উচিত? অ্যাকচুয়ালি প্রতিকার আমরা করব, কিন্তু এই খুব একটা ড্যামেজ নেই। বরঞ্চ এইখানে লগ্নের রাহু থাকার কারণে লগ্নটা ড্যামেজ হয়েছে। বুধ রবির সঙ্গে যুক্ত হওয়ায় এই ক্ষেত্রে, এই স্পেসিফিক চার্টটার ক্ষেত্রে কিন্তু পাওয়ার পেয়েছে। বুধ এখানে দুর্বল নয়। স্যার, হ্যাঁ। হ্যাঁ বলছিলাম এখানে যদি রবিটা না থেকে শনিটা থাকতো তাহলে এটা ও, একটু তাহলে বলা যাবে। তাহলে কম্বিনেশন কি হতো 1 বছর প্রায় 1 বছর আগে, সে বলা যাবে। মানে আমি জাস্ট বলছি রবিটা ওখানে নেই, ওখানে শনিটা আছে, তাহলে কি না, প্রজেকশন তাহলে হতো? তো ওখানে চন্দ্রবুধ নাও থাকতে পারতো। রবিটা কোথায় আছে সেটা দেখতে হতো। আচ্ছা তখন রবিটা। কিন্তু অনেক জটিল হতো। আমাদের আমরা ফিকটিশিয়াস চার্টের উপরে প্রেডিকশন করতে পারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের ঠিক আছে বুঝলাম। কম্বিনেশন এখানে রবি নেই, এখানে বৃহস্পতি আছে, তাহলে কি হবে? এখানে রবি আছে হুম কিন্তু হুম এটা হচ্ছে গিয়ে ভরণী নক্ষত্রে আছে, আর চন্দ্রটা ভরণী নক্ষত্রে না থেকে অশ্বিনীতে আছে, আর বুধটা এই হুম 11 ডিগ্রিতে আছে। কি হতো? আলাদা ঘটনা। শুক্র, সে হচ্ছে গিয়ে এখানে নেই, এখানে না থেকে সে নবমে আছে, আলাদা ঘটনা, পুরোপুরি ব্যাপারটা ডিফারেন্ট হয়ে যেত। তো সেইভাবে হুম। ফিকটিশিয়াসে আমরা প্রচুর কম্বিনেশন বানাতে পারি, বাট যেটা প্রেজেন্ট, যেটা ইভেন্টফুল কম্বিনেশন, সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো আর তার রেজাল্ট আসবে। ঠিক স্যার, আছে স্যার, এই ঠিক আছে। জাতকের কি বিয়ে হবে? মানে বিয়ে কিভাবে বুঝবো বিয়ে হচ্ছে কি আচ্ছা, ওর হয়নি? আরো কটা কিভাবে প্রশ্ন আছে। বলছে বৃষ লগ্নে বৃহস্পতি 4th হাউসে থাকলে বৃহস্পতির নৈসর্গিক শুভ ফল পাওয়া যাবে। বৃহস্পতি যদি 4th হাউসে থাকে তাহলে বৃহস্পতির নৈসর্গিক শুভ ফল এটা পাওয়া যাবে। বৃষ লগ্নে চতুর্থ এবং নবমপতি লগ্নে থাকলে, চতুর্থ পতি তিনি হচ্ছেন রবি,
আর নবমপতি হচ্ছেন শনি, যদি লগ্নে থাকে এটা অবশ্যই বেনিফিশিয়াল, এটাকে রাজযোগ হিসেবেই ট্রিট করতে হবে। এবং এই জাতকের জীবনে রবি শনি কম্বিনেশনের কারণে প্রচুর স্ট্রাগল সেটাও ফেস করতে হবে। বাট কষ্টের মধ্যেও জাতকের মধ্যে কিছু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যাবে, ধীরে ধীরে এই জাতক ডেভেলপ করবে। কিন্তু এই কম্বিনেশনটা খুব ভালো কম্বিনেশন। বৃষ লগ্নের রবি শনি যুক্ত হয়ে লগ্নেই রয়েছে, এই জাতকের জীবনে কিন্তু বাধার শেষ নেই। এবং এই জাতকের জন্ম লগ্ন থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, মানে জন্ম থেকেই এর বাধা বিপত্তি সেটা আসতে পারে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে পূর্বজন্মের কিছু দোষ, সেটাও এই জন্মে এর ক্ষেত্রে আসতে পারে। আচ্ছা, তারপরে একটা কোশ্চেনও করেছে, রাহু মিত্র রাশিতে কেন্দ্র করে থাকলে কি ভালো ফল দেয়? বেসিক্যালি এই প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছি, রাহুর কোনো সত্যি সত্যি ভালো ফল নেই। যতই যা হোক না কেন, যতই যা ঘটনা ঘটুক না কেন, যাই আসুক না কেন, তার হচ্ছে গিয়ে রাহু আলটিমেটলি মিসগাইড করবারই চেষ্টা করবে। রাহু কিন্তু আমাদের কখনোই সেই রেজাল্ট দিতে পারে না যখন যে রেজাল্ট আমরা এক্সপেক্ট করি বা যে রেজাল্ট আমাদের সুস্থ সুন্দর সাত্ত্বিক জীবনের জন্য লাগে। তো এইখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রাহু কখনো কখনো সাময়িক শুভ ফল দিয়ে দেয়, কিন্তু সেই শুভ ফলের উপরে ভরসা সেটা রাখা যাবে না। আর সেই শুভ ফল হচ্ছে তৎকালীন অল্প সময়ের জন্য শুভ ফল, সেই শুভ ফল কখনোই দীর্ঘস্থায়ী হবে না। যেমন একটা এক্সাম্পল দিয়ে, এক ভদ্রলোকের 10th হাউসে রাহু রয়েছে, এবার সেই রাহু ভদ্রলোককে যে স্যালারি চাকরি দিয়েছে, মানে আমি 4 বছর 5 বছরে যা মায়না পাই, 5 বছরে আমি যা মায়না পাই, আমার থেকে কম যোগ্যতায় ওই ভদ্রলোক সেই মায়না পায়। 5 বছরের মায়না উনি 1 বছরে পায়, মানে ওনার বিশাল প্যাকেজ। কিন্তু আমি প্রত্যেক দিন মহা আনন্দে শান্তিতে ঘুমোতে পারি। কিন্তু ওনার চাকরির না আছে কোনো স্থিরতা, না আছে কোনো সঠিক ডেস্টিনেশন, সব সময় ওনাকে স্ট্রেসের মধ্যে ভুগতে হয়। ফলে এই রাহু ওনাকে চাকরির জায়গাতে একটা বেটারমেন্ট দিলেও সব সময় অস্থির করে রেখেছে। আর দশমে রাহু, আর সেইখানেই যে আমরা ধরুন কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমি সরকারের কাছে গিয়ে একদিনকে বললাম যে আমাকে চাকরি ছাড়ার একটা ব্যবস্থা করে দাও, যে যাতে করে আমি চাকরিটা ছাড়তে পারি। সে বললো, না না, এরকম কোনো প্রভিশনই নেই, চাকরি ছাড়বেন কেন, চাকরি করুন। হুম, চাকরি ছাড়ার কোনো অপশন নেই। মানে এমন একটা চাকরি যেটাতে মরে গেলেও সেটা পুরোপুরি চলে যাবে না, সেটার হচ্ছে গিয়ে মানে কিছুটা আনুষঙ্গিক ব্যাপার লেগেই থাকবে। তো এইটা হচ্ছে গিয়ে ডিফারেন্স। ফলে রাহু ওনাকে দিয়েছে, সাডেন ডেভেলপমেন্ট দিয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওনার রাতের ঘুমটা কেড়ে নিচ্ছে। বুঝতে পারলেন তো? এবং ওনার কাছাকাছি বয়সী, আমারই বয়সী প্রায়, সে ভদ্রলোক, সে হচ্ছে গিয়ে সুগার, তারপরে আরো যা যা হয়, প্রেশার, কোলেস্টেরল, এই সমস্ত নিয়ে ঘুরছে। আর আমি প্রত্যেকবারই আমার রক্ত পরীক্ষা হয় আর হাহুতাশ করি যে কিছুই তো ধরা পড়লো না। যদিও ঈশ্বরের পরম আশীর্বাদ যে ধরা পড়লো না, পড়তেই পারে যখন তখন, তো কিন্তু আমি বাড়িতে হাউতাসটা করি যে কিছুই তো ধরা পড়লো না। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রাহু আমাদের জীবনে কিছু পজিটিভিটি ক্রিয়েট করলেও আলটিমেটলি রাহু কিন্তু কিছুই সঠিক কাজ করে না। রাহু এবং কেতু, রাহু কেতু রবি চন্দ্র সূর্য, এই পাঁচটা হচ্ছে একটা কম্বিনেশন। আমাদের দেহ, মন, আত্মা, ভাবজগৎ, অন্তর্জগৎ, বহির্জগৎ, এর সমস্তটার আলটিমেট বহিঃপ্রকাশ এবং অন্তঃপ্রকাশ, সেইটা হচ্ছে এই প্যাকেজ। লগ্ন ইন্ডিকেট করে দেহ, চন্দ্র ইন্ডিকেট করে চেতন মন, রবি ইন্ডিকেট করে আমার আত্মা। তাহলে দেহ, মন, আত্মা, এই তিনটিকে ডিফারেন্সিয়েট করতে পারবেন। দেহ হচ্ছে বাহ্যিক জগৎ, যেটাকে আমাকে বাইরে থেকে দেখতে পাওয়া যায়, আমাকে হনুমানের মতো বা বানরের মতো দেখতে, আমাকে কেমন কি কি সেটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে গিয়ে আমার মন। মন মানে হচ্ছে
আমি বাহ্যিক জগতের সঙ্গে কিভাবে নিজের আত্মার ইন্টারাকশন করাতে চাইছি। আমার আত্মা একরকম চাইছে, আমার আত্মার চাহিদা হচ্ছে গিয়ে খুব খারাপ, নিম্ন স্তরীয় চাহিদা, কিন্তু সেটার উপর আমি একটা সুন্দর প্যাকিং করেছি, প্যাকিং করিয়ে নিজেকে প্রেজেন্ট করছি, আই এম এ ভেরি গুড ম্যান। তো এই যে প্রেজেন্টেশন, এটা হচ্ছে আমার মন। তাহলে ইন্ট্রিনসিক কোয়ালিটি, সেটা হচ্ছে গিয়ে আত্মা, অনেকটা অবচেতন মনের সঙ্গে কানেক্টেড। আহ কিন্তু আমার বহির্মন, সেটা হচ্ছে আমার চন্দ্র, চেতন মন। আর আত্মা হচ্ছেন, তিনি হচ্ছেন রবি, আমার যে কোয়ালিটি, আমি মানুষটা আদতে কেমন, সে তাকে হচ্ছে কি একমাত্র ভগবান চেনেন, আর আমি কিছু কিছুটা চিনি। রাহু হচ্ছে এই চন্দ্র এবং আত্মা, দেহ মন আত্মা, এখানে যত রকম অতৃপ্তি, যত রকম রিকোয়ারমেন্ট ক্রিয়েটেড হচ্ছে, সেই সমস্ত বিষয়ের জন্য দায়ী হচ্ছে রাহু। রাহু সবসময় চেষ্টা করবে আমার মনের মধ্যে অতৃপ্তি, দ্বন্দ্ব, দ্বিধা, অশান্তি এগুলোকে তৈরি করতে, এবং এটাই রাহুর কাজ। এবং এটাই রাহু, কারণ রাহুর কোনো কর্মেন্দ্রিয় নেই। রাহুর যেটা রয়েছে সেটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। রাহু দেখতে পায়, শুনতে পায়, কিন্তু রাহু করতে পারে না। রাহু খেয়ে খাবে, খাবারটা দেখে ইচ্ছে হলো, তুলতে যাবে, হাত নেই, মাথাটা নিয়ে আর কতটা খেতে যাবে, প্রচুর পরিশ্রম হয়ে যাবে। অন্যদিকে কেতু, সে হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড। যখন আমরা সাধনা করব, যদি আমরা মনে করি যে আমরা তীব্র সাধনা করব, তখন আমাদের দরকার কি? আমাদের জ্ঞানেন্দ্রিয় জনিত অনুভূতিগুলোকে দূরে হটিয়ে দেওয়া। আমাদের যে চাহিদা, আমার দেখে কাউকে পছন্দ হতে পারে, আমার দেখে এখন চিকেন রোল খেতে ইচ্ছে করতে পারে, কিংবা আমার একটা পাঠা হেঁটে যাচ্ছে, আমার দেখে একটু কেমন কেমন লাগছে, শরীরটা কেমন কুলকুল কুলকুল করতে শুরু করতে পারে। এই যে ফিলিংস, এটা হচ্ছে রাহুর ফিলিংস। এগুলো আসছে কেন? কারণ আমি দেখতে পাচ্ছি, আমি অনুভব করতে পারছি। এই ফিলিংস গুলো তখন থাকবে না যখন আমার মুন্ডুটা থাকবে। তো সেই সিচুয়েশন, যখন আমার জ্ঞানেন্দ্রিয় জাত কোনো অনুভূতি আমার শরীরকে বা আমার মনকে টাচ করতে পারে না, তখন আমার কেতু অ্যাক্টিভেটেড, তখন আমি প্রকৃত সাধক। তখন আমার অরা অন্য মানুষকে কন্ট্রোল করতে পারে। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, হয়েছে। স্যার বলছিলাম 2 নম্বর প্রশ্নটা যদি একটু ক্লিয়ার করতে ভালো হতো। এরপরে আমরা চলে আসবো আহ আমাদের কেতুর বাকি অংশটাতে। কেতুর আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে গিয়ে অনেক সময় হয় কি, আমাদের এই জ্ঞানেন্দ্রিয় জাত যে অনুভূতি, সেইগুলো আমাদের শরীর পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তখন আমাদেরকে অ্যাবনর্মাল, আনকনসিয়াস, এই সমস্ত ব্যাপারগুলো শুনতে হয়। তাহলে হচ্ছে গিয়ে, যখন আমাদের শরীরের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, কিংবা হচ্ছে গিয়ে আমরা অলস হয়ে পড়ছি, আমাদের কিছুটা দুর্বল হয়ে পড়ছি, চেতনাগুলো আমাদের, যেগুলো আমরা জ্ঞানেন্দ্রিয় যে জ্ঞান অর্জন করছে, সেগুলো মস্তিষ্ক পর্যন্ত পৌঁছচ্ছে না, মস্তিষ্কের ইচ্ছে চাহিদা সেটা হাত পর্যন্ত পৌঁছচ্ছে না, আমি চাইছি হাতটা তুলবো কিন্তু আমার নার্ভ উইক, আমি হাতটা তুলতে পারছি না, আমি ভাবছি একটা কিছু করব বাট আমি করে উঠতে পারছি না, আমি অলস হয়ে পড়েছি। এই সিচুয়েশনটাও কিন্তু কেতু ইন্ডিকেট করে। ফলে রাহু এবং কেতু, এদেরকে যদি মোটামুটি বুঝতে পারা যায়, তাহলে বিষয়টা সেটা অনেক বেশি পরিষ্কার হবে। আচ্ছা দেবমাল্য, তুমি ওই ভিডিওটা আরেকবার দেখো। যদি দেখা যায় তুমি বুঝতে পারোনি, তখন এগুলোকে আরেকবার ডিসকাস করা যাবে। এখন স্যার আমরা সেকেন্ড অ্যান্সারটা আপনি দেননি। আমরা 4টে কোশ্চেনেরই উত্তর দিচ্ছি। এবার হচ্ছে কি, অন্যদের প্রশ্নতে আমরা একটু যাই, আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেটাতে চলে আসি। স্যার, মেরিজ মানে মানে এটা কিভাবে হচ্ছে, এটা কিভাবে বুঝবো? কারা? কোন কোন কিছু থাকলে, কম্বিনেশন থাকলে ম্যারেজ হয়, মানে বিয়ে হয়, বিয়ে হওয়ার অনুঘটক হিসেবে কাজ করে কি কি বিষয়, কিভাবে বুঝবো চার্ট দেখে? বিয়ের বিষয়টা আমাদের ইন্ডিকেট করে সপ্তম ভাব। 7 নম্বর ঘরের সঙ্গে অ্যাসোসিয়েটেড গ্রহ যারা, তার সঙ্গে যাদের দৃষ্টি রয়েছে তারা, ছেলেদের ক্ষেত্রে বৃহস্পতি শুক্র, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি, এই সমস্ত গ্রহগুলোকে আমরা ইন্ডিকেট করাই যে এরা হচ্ছে গিয়ে আমাদের উম বিবাহ নির্দেশক গ্রহ। আর
এর সঙ্গে সঙ্গে যদি দেখা যায় শুক্র মঙ্গল কানেক্টেড হয়েছে, রাহু শুক্র কানেক্টেড হয়েছে, কুণ্ডলিতে রাহু জলরাশিতে রয়েছে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে বিয়ে করবার আগ্রহ দ্রুত বাড়তে দেখতে পাওয়া যায়। এই ব্যাপারগুলো আমরা দেখি। আর এর সঙ্গে সঙ্গে নক্ষত্রগুলো আমাদেরকে একটু দেখতে হবে। যদি সপ্তমপতি শুক্রের নক্ষত্রে থাকে, বা যদি আমরা দেখি যে সপ্তমপতি রাহুর নক্ষত্রে রয়েছে, সেই ক্ষেত্রে দ্রুত বিয়ে হতে দেখতে পাওয়া যায়। এগুলো আমাদের ডিটেলে পড়তে হবে, এই পর্যায়ে আমরা এখনো গিয়ে উঠতে পারিনি। স্যার স্যার বলছি আমার একটা কথা ছিল। রাহু আর কেতু যদি নিজ নিজ নক্ষত্রে থাকে সেক্ষেত্রে স্যার কি ফল দেয়? ওদের বলবত্তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। আপনারা একটা কাজ করুন, যাদের যা প্রশ্ন আছে সেগুলো চ্যাট বক্সে লিখতে থাকুন, আমি বলে যাচ্ছি। স্যার আমার রাহু তো জল রাশিতে, কিন্তু আমার বিয়ে করার ইচ্ছা নেই। এটা হতে পারে। অনেক সময় লগ্নে যদি আমরা দেখি শনির প্রভাব রয়েছে, জন্ম কুণ্ডলিতে শনি কেতু কম্বিনেশন হয়েছে, সেই সমস্ত 96 97 জন্ম কি? না, 99-এ জন্ম। আমার থার্ড হাউসে কেতু, আর সিক্স হাউসে শনি। শনি কেতুকে দৃষ্টি দিচ্ছে, মকর রাশিতে শনি কেতু কেতু আছে। কম্বিনেশন থাকলে অনেক সময় এইগুলো হতে দেখতে পাওয়া যায়। আহ তো যাই হোক, আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হচ্ছে কি গ্রুপে আমাদের চ্যাট বক্সটাকে একটু ইউজ করুন, আমি সেইগুলো বলে দিচ্ছি। কারণ মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আসে, প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন, যেগুলোর অনেক সময় কোনো সলিড উত্তর বেরিয়ে আসতে পারে না। তো রাহুল বাবু প্রশ্ন করেছেন এই চার্টে বিয়ে হয়েছে কিনা। এই চার্টে এখনো বিয়ে হয়নি, এর যা বয়স তাতে এখনো বিয়ে হয়নি। আচ্ছা, তো মোটামুটি আমাদের এই মুহূর্তে আর কারোর তেমন কোনো প্রশ্ন নেই। আর স্যার চ্যাট বক্সে একটা কোশ্চেন করেছি। শনি আর পায়া নিয়ে বলার কথা ছিল, তো এইটা আমি করিয়ে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে আর যদি কারো, কিন্তু শনি আর পায়া এটা কিরকম ব্যাপার? না, অ্যাকচুয়ালি শনির পায়া বলতে গেছিলাম, স্পেস পড়ে গেছে। শনির পায়া হয় নাকি? মানে পায়াটা বলবো ব্যাপারটা জানি না তো ঠিক, আপনি বলেছিলেন বলবে। পায়াটা তো হচ্ছে কি চন্দ্র সাপেক্ষে হয়। 4টে পায়া: লৌহ পায়া, স্বর্ণ পায়া, রৌপ্য পায়া আর তাম্র পায়া। যাই হোক, আচ্ছা, আরো যদি হচ্ছে গিয়ে কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা একটুখানি ডিসকাস করুন। আচ্ছা, আহ তো যাই হোক, এই কুণ্ডলীটা ভালো কুণ্ডলী, এই কুণ্ডলীটা খারাপ কুণ্ডলী নয়। লগ্নে রাহু, সপ্তমে কেতু ইত্যাদি থাকলেও কুণ্ডলীটা আলটিমেটলি একটা স্ট্রং কুণ্ডলী। এখানে শুক্র তুঙ্গ হয়ে রয়েছে, বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় রয়েছে, আহ মঙ্গল এই ক্ষেত্রে একাদশপতি সে সপ্তমে রয়েছে, তৃতীয় পতি লগ্নপতি যুক্ত হয়ে তুঙ্গ হয়েছে, চন্দ্র একাদশে রয়েছে, দ্বিতীয় পতি একাদশে। এটা ওভারঅল একটা ভালো চার্ট, দেখেই মনে হচ্ছে যে এই কুণ্ডলীটা ভালো। এবার আপনার মনে হতে পারে যে সত্যি সত্যি কি কুণ্ডলীটা ভালো? যদি সত্যি সত্যি কুণ্ডলীটা ভালো হয় তাহলে নবাংশটাও ভালো হবে। তাহলে যদি আমাদের মূল কুণ্ডলী এবং নবাংশ কুণ্ডলী দুটোই খুব ভালো দেখতে পাওয়া যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কুণ্ডলীটা স্ট্রং কুণ্ডলী। তো এবং আরো একটা বিষয়, এইখানে যে যে যোগগুলো দেখতে পাওয়া যাচ্ছে, দৃষ্টি, একেতর দৃষ্টি, পূর্ণ দৃষ্টি, সহাবস্থান ইত্যাদি, সেই কম্বিনেশন, সেই যোগগুলো কিন্তু নবাংশ কুণ্ডলীতেও আমরা দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি শুক্র নবাংশে নিচস্থ হয়ে গেছে।
তাহলে মূল কুণ্ডলীর যে তুঙ্গ শুক্র, তার এফেক্ট কিন্তু আমরা নবাংশ কুণ্ডলী থেকে পাচ্ছি না। ফলে এখানে কিন্তু আলটিমেটলি শুক্রকে খুব একটা সবল, খুব একটা বলবান বলে ভাবা যাবে না। দশম ভাবে মূল কুণ্ডলীতে দশম ভাবে তুঙ্গ শুক্র, এটা একটা বিরাট যোগ। দশম, একাদশ এই সমস্ত ভাবে শুক্র প্রচুর অর্থ দিতে পারে, কিন্তু এইখানে শুক্রটা নবাংশ কুণ্ডলীতে নিচস্থ হয়ে গেছে, তার জন্য হয়ে গেল সমস্যা। তার সঙ্গে সঙ্গে এই নবাংশ কুণ্ডলীতে 4-6-এর কানেকশন হয়ে গেল। 4 হচ্ছে সুখ আর 6 হচ্ছে পরিশ্রম। তাহলে সুখ প্রাপ্তির জন্য পরিশ্রম, সহজে সুখ প্রাপ্তি হবে না, সুখের ক্ষেত্রে সৃষ্টি হলো বাধা। আর একটা ভয়ঙ্কর কম্বিনেশন তৈরি হলো নবাংশ কুণ্ডলীতে একাদশে। লক্ষ্য করুন, শনি আর রাহু কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, তো এইবার হচ্ছে গিয়ে আমরা মূলত পায়া নিয়ে একটুখানি কথা বলে নিই। পায়া ব্যাপারটা খুবই ফিশি টাইপের ব্যাপার, খুব একটা সহজ ব্যাপার নয়। চন্দ্রের ট্রানজিটের রেসপেক্টে পায়া হিসেব করবার একটা প্রসেস রয়েছে। তো এই প্রসেসটা কিরকম? যদি ট্রানজিট মুন, নেটাল মুন অর্থাৎ জন্মকুণ্ডলীর চন্দ্র থেকে 1, 6 অথবা 11 নম্বর ঘরে থাকে, তাহলে তাকে আমরা বলবো স্বর্ণপায়া। যদি দেখতে পাওয়া যায় যে জন্মকুণ্ডলীর চাঁদ থেকে বর্তমান চাঁদ 2, 5, 9 নম্বর ঘরে আছে, তাহলে রৌপ্যপায়া। যদি আমরা দেখতে পাই 3, 7, 10-এ আছে, তাহলে তাম্রপায়া। আর যদি 4, 8, 12-তে থাকে, তাহলে আয়রন পাওয়া বা লৌহ পায়া। এর মধ্যে স্বর্ণপায়াকে সবচেয়ে ভালো বলা হয়েছে। তারপরে লৌহ পায়া ঠিক আছে, চলে যাবে। তাম্রপায়া হচ্ছে অ্যাভারেজ, আর লৌহ পায়া হচ্ছে আনকমফোর্টেবল। কিন্তু লৌহ পায়ার যে সমস্ত মানুষরা, তারা কিন্তু মোটামুটি প্রচুর পরিশ্রমী হয়ে থাকেন, লড়াকু প্রকৃতির হয়ে থাকেন। বেসিক্যালি পায়া ব্যাপারটা যে খুব বেশি ইম্পর্টেন্ট সেরকম কিন্তু নয়। আর শনির পায়া ব্যাপারটা, এটা হচ্ছে কি আমি একটু পড়ে দেখে বুঝে তারপরে বোঝাতে হবে। এক্ষুনি এক্ষুনি আমি শনির পায়াটা বলতে পারছি না। ওরে বাবা, এরপরে বলছে গণের ব্যাপারটা কি করে বুঝবো। গণ হচ্ছে নক্ষত্রের বিচার। নক্ষত্রের একটা চার্ট আছে, 27টা আমাদের নক্ষত্র, সেই একটা চার্ট আছে। সেই চার্টটা দেখে আমরা গণকে আইডেন্টিফাই করি। চার্টটার মধ্যে একটা অদ্ভুত কবিতা লেখা আছে। সেই দমা বিন্দু, দমা রাম, রারাম মরা রারা, এরকম করে একটা চার্ট আছে। তো সেই চার্টে আমরা দেখতে পাই যে দমা বিন্দু, এইখানে হচ্ছে গিয়ে দেব, দানব, রাক্ষস, এইরকম সমস্ত। ম দিয়ে হচ্ছে মানব, দমা। তো এই যে দ মানে দেব, ম মানে মানব, রা মানে হচ্ছে গিয়ে রাক্ষস, এরকম হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ আছে। এটা আমাদের একটু মুখস্থ করে নিতে হবে। দেবগণের মানুষরা সাধারণত ভালো থাকেন, বিলাসী, অর্থশালী, বিত্তশালী, প্রভাবশালী এবং তার সঙ্গে সঙ্গে আরামপ্রিয়। মানব মানবগণ বা নরগণের লোকরা, তারা একটু একটু প্রতিবাদী, কিন্তু খুবই কম, এবং সাধারণত ডমিনেটেড হয়ে থাকতেই এরা ভালোবাসে। দেবগণের মানুষরা সিস্টেম পছন্দ করেন, সিস্টেম থেকে তারা বেরিয়ে আসা পছন্দ করেন না। যেভাবে সবাই চলছে, যেভাবে বহুজন যায়, সেটাই প্রকৃত পথ। আর রাক্ষসগণের মানুষরা হচ্ছেন অ্যানালাইটিক্যাল,
তারা চট করে কোনো কিছুকে মানতে চান না। তারা সবসময় চেষ্টা করেন যে প্রত্যেকটা বিষয় যেন বুঝে গ্রহণ করি। একটু অ্যানালাইটিক্যাল, তারা প্রত্যেকটা বিষয়ের গভীরে প্রবেশ করবার চেষ্টা করেন। তারা জানার চেষ্টা করেন যে কেন এটা এইভাবে হচ্ছে, কেন আমার এটা শাস্তি পেতে হচ্ছে, আমি কেন দোষ পাবো, এরকম টাইপের। চন্দ্রের নক্ষত্র হিসেবে গণ ক্যালকুলেট করা হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর গণের যে টেবিল, সেই টেবিল মুখস্থ করাটা কঠিন আছে, আপনারা করতে পারেন, আমার দ্বারা হয় না। তো সেটা মুখস্থ করে সেখান থেকে আমরা গণের মানটা বার করতে পারি, যেটা কোন গণ। গণ হচ্ছে কি তিনটে: দেবগণ, নরগণ আর রাক্ষসগণ। এরপরে আপনি হচ্ছে একবার গিয়ে প্রশ্ন করতে। রাখি ম্যাডাম প্রশ্ন করেছেন, বিদেশ যাত্রা কি দেখে বুঝবো? তাহলে বিদেশের নির্দেশক ভাব হচ্ছে 12 নম্বর ঘর। 3, 9 আর 12, এই তিনটে ঘর হচ্ছে গিয়ে বিদেশকে ইন্ডিকেট করে, বিদেশকে কন্ট্রোল করে। এর সঙ্গে সঙ্গে আমাদের ব্যয় হওয়াটাও জরুরি। দ্বাদশের সঙ্গে সঙ্গে তৃতীয় পতিকেও কিন্তু দেখতে হবে, কারণ তৃতীয় পতি কিন্তু বাড়ির থেকে বাইরে পাঠাবে। চতুর্থ পতি বা চতুর্থ ভাব যদি পীড়িত হয়, তাহলে প্রচন্ড অশান্তি, প্রচন্ড ঝামেলা, বাড়ির মধ্যে খুনোখুনি পরিস্থিতি। কিন্তু বিদেশ যাত্রা হচ্ছে না, কারণ চতুর্থ ভাবটা ডিস্টার্ব। 12 নম্বর ঘরটা ছাড়া বিদেশ যাত্রা হবে না। তাহলে বিদেশ যাত্রার জন্য আমাদের লাগবে হচ্ছে গিয়ে 3, 9, 12। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত গ্রহরা বিদেশ যাত্রাকে খুব সাপোর্ট করে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে রাহু। রাহু চায় যে এই মানুষটা এর পরিবার পরিজন থেকে দূরে থাকুক, এবং এইভাবেই মানুষটা থাকুক, কোনোদিন আর দেশের মাটি দেখতে দেবো না। এই থিমটা হচ্ছে গিয়ে রাহুর থিম। তো রাহু যদি 12 নম্বর ঘরে থাকে, রাহু যদি 4 নম্বর ঘরে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে বিদেশ যাত্রার তীব্র সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যায়। তো বিদেশ যাত্রার কিছু কম্বিনেশন রয়েছে, আমরা আস্তে আস্তে শিখবো। জগন্নাথ বাবু বলছেন, স্যার আপনি একটা ক্লাসে বলেছিলেন তৃতীয়পতি দশমে বা ষষ্ঠে থাকলে, ষষ্ঠে থাকলে হয়তো জীবনের অনেক স্ট্রাগলের ভেতর দিয়ে যায়, নয়তো ঘুরতে হয় কর্মক্ষেত্রে। তৃতীয়পতি দশমে এটা বুঝতে পারছি, ধন্যবাদ। কিন্তু তৃতীয়পতি ষষ্ঠে এটার লজিক বুঝতে পারিনি। আচ্ছা, এইখানে আমাদের তিনটে চারটে ত্রিকোণের কথা একটু বুঝতে হবে। ত্রিকোণগুলোর মধ্যে রয়েছে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ধর্ম ত্রিকোণ, অর্থ ত্রিকোণ, কাম ত্রিকোণ আর মোক্ষ ত্রিকোণ। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্মের সঙ্গে অ্যাসোসিয়েটেড বিষয়গুলো, সেগুলো হচ্ছে তিনটে কোণের সঙ্গেই কানেক্টেড। তিনটে কোণ মানে হচ্ছে 1, 5, 9, 3 কোণ আর তিনটে ঘর। এরপরে হচ্ছে অর্থ ত্রিকোণ, এর মধ্যে রয়েছে 2, 6, 10। তাহলে অর্থ ত্রিকোণের ভাবের মধ্যে রয়েছে 2, 6, 10। তাহলে এই 2, 6, 10 এরা প্রত্যেকই কিন্তু আমাদের কর্মের সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড। এবং এই যে ক্লোজলি অ্যাসোসিয়েটেড, এখান থেকেই আমাদের এই তৃতীয় পতি ষষ্ঠের লজিকটা এলো। তৃতীয় পতি ষষ্ঠে থাকলে পরে, ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের কম্পিটিশন, ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের পরিশ্রম, ষষ্ঠ ভাব হচ্ছে বেঁচে থাকার লড়াই। এই সমস্তগুলো হচ্ছে ষষ্ঠ ভাব। তাহলে আমরা চাইলেই কিন্তু ষষ্ঠ ভাবে এই বিষয়টাকে নিয়ে আসতে পারবো না। তাহলে মোটামুটি আমাদের হলো প্রশ্ন উত্তর, অনেকটাই হলো। আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে, হয়েছে কিনা? দেবেশ বাবু বলুন। স্যার আমার একটা ট্রানজিট নিয়ে কোশ্চেন ছিল। হুম। স্যার ট্রানজিটে লগ্নের উপরে, লগ্নে কেতু আছে, আর ওই কেতুর উপর দিয়ে যদি মঙ্গল পাস করে, তাহলে আপনি একটা বলেছিলেন কেতু আর মঙ্গল কোনো ভুল ট্রিটমেন্ট কে বোঝায়। হুম। তো এখানে কি কোনো বিষাক্ত জিনিস আহ কামড় দেওয়ার কোনো চান্সেস থাকে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আছে।
আহ স্যার, বলার কারণ হচ্ছে আমার ছেলে কয়দিন ধরে আমাকে নিজেই কামড় দিচ্ছে অনেক। ও বাবা। উম, 2 বছরের বয়স, তা ও খেলতে খেলতে বারে বারে কামড় দিচ্ছে, এবং যেখানে যেখানে কামড় দিচ্ছে সেখানে মানে খুব জ্বালাতনি, জ্বালাই করছে। তো আমি ভাবলাম হয়তো মঙ্গল আর কেতু কম্বিনেশনের জন্য এটা হতে পারে। হ্যাঁ, হতে পারে, হতে পারে। কিন্তু স্যার, যেহেতু লগ্নে এখন বৃহস্পতি বসে রয়েছে ট্রানজিটে, তাহলে কি এটা কোনো হানিকারক না ঠিকঠাক থাকে? না, এটা হানিকারক না, বাচ্চা ভালোবেসে একটু কামড়াচ্ছে, খান কামড়, অসুবিধা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, তারপরে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পঞ্চম ঘরে যদি ষষ্ঠ ঘরে, পঞ্চমপতি যদি ষষ্ঠ ঘরে শনির সাথে কনজাংশন করে এবং রাহু যদি নবম ভাবে থেকে প্রথম ভাবে দৃষ্টি দেয়, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠে শনির সাথে বসেছে, নিচস্থ শনি, এবং রাহু নবম ঘর থেকে যদি পঞ্চম ঘরে দৃষ্টি দেয়, তাহলে রাহুর দৃষ্টি হচ্ছে নবম ঘর থেকে পঞ্চমে। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কেতু কোথায় আছে? থার্ড হাউসে, মকর, মকর রাশি। না, এটা মন্ত্রসিদ্ধিতে বাধা আসবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আসছে। তারপরে হচ্ছে কি আস্তে আস্তে ঠিকঠাক হবে, বাট মন্ত্রসিদ্ধিতে বাধা আসবে। মানে এটা কি পরে ঠিক হয়ে যাবে? এটা তো দশার উপরে ডিপেন্ড করবে, গোচরের উপরে ডিপেন্ড করবে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। বলছি স্যার, জুয়ার প্রতি আসক্ত করে দেয় কোন গ্রহের জন্য? রাহু বুধ। আর এই জায়গা থেকে বার করার জন্য স্যার কি করা যায়? বৃহস্পতি, তাকে পাওয়ার দেওয়া। তবে চট করে বার করতে পারবেন না, এগুলো তো অ্যাডিকশন, সহজে বার করতে পারবেন না। জলরাশি এখানে একটা ভীষণ বড় ভূমিকা নিয়ে থাকে। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের প্রশ্নোত্তরটাকে একটু বন্ধ রাখি, রেখে আমাদের যেটা সিলেবাসের পড়া সেটার দিকে আমরা একটুখানি যাই। বিষয়টা হচ্ছে সিগনিফিকেটর। তো আমরা যখনই কোনো একজন মানুষের ব্ল্যাঙ্ক চার্ট প্রেডিকশন করব, এবার ব্ল্যাঙ্ক চার্ট মানেটা কি? আমাদের কাছে শুধু ছকটা আছে, আর কিচ্ছু নেই। আমরা জানি না লোকটা ফর্সা না কালো, আমরা লোকটাকে চিনি না। অনেক সময় হয় কি, আমাদের সামনে মানুষ এসে বসলে আমরা জিজ্ঞেস করি, ও আপনার চার্ট, হাতটা একটু দেখি, দেখে কিছুটা অনুধাবন করবার চেষ্টা করি যে মানুষটা কেমন, বা মানুষটার জীবন কেমন ভাবে কাটছে। এইগুলো আমরা বুঝবার চেষ্টা করি, তারপরে আমরা প্রেডিকশন একটা দিই। এবার যদি একদম ব্ল্যাঙ্ক চার্ট আমাদের সামনে এনে ফেলে, তখন আমাদের হয় বেশ সমস্যা, তখন আমরা আইডেন্টিফাই করতে পারি। তখন আমরা গ্রহযোগ খুঁজে বার করবার চেষ্টা করি এবং সেই গ্রহযোগ থেকে ঘটনার ধারা খুঁজে বার করবার চেষ্টা করি। আর অনেক সময় হয় কি, আমরা সিগনিফিকেটর খুঁজে বার করি, তো যদি আমাদের বিষয়টাকে বলে দেয়। ধরুন আমাদেরকে এসে প্রশ্ন করলেন রাহুল বাবু যে দেখুন তো স্যার, এই মানুষটার বিয়ে হয়ে গেছে কিনা।
তাহলে আমাদের প্রশ্নটা একদম নির্দিষ্ট হয়ে গেল, বিয়ে, ইয়েস অর নো। আমাদের একদম ছোট্ট সহজ প্রশ্ন, বিয়ে হয়েছে কি হয়। তো আমরা এই চার্টটাকে দেখবার সঙ্গে সঙ্গে একবার ট্রানজিট চার্ট দেখে নেবো। ট্রানজিট চার্ট মানে গোচর লক্ষ্য করলেই দেখতে পাবেন, এই হলো আমাদের গোচর। গোচরে আমরা দেখবো এই যে সপ্তম, এইখানে হচ্ছে গিয়ে শনি রয়েছে লগ্নে, এবং তার সঙ্গে সঙ্গে কি রয়েছে, সপ্তমে বুধ শুক্র, বিয়ে করবার সম্ভাবনা সেটা রয়েছে। কিন্তু সপ্তম পতি চলে গেছেন ষষ্ঠে, অষ্টমে চলে এসছে কেতু, ফলে এই মানুষটার বিয়ে লেট হওয়ার একটা সম্ভাবনা সেটা স্পষ্ট ভাবেই রয়েছে। যাই হোক, আমাদের প্রশ্ন হচ্ছে সিগনিফায়ার। তাহলে আমরা সিগনিফায়ার বার করবার জন্য দুটো উপায় অবলম্বন করতে পারি। প্রথম উপায়টা হচ্ছে এই মানুষটার জন্ম তারিখ অনুযায়ী বা জন্ম সাল অনুযায়ী একটা বয়সের স্ল্যাব বার করা। তাহলে ধরুন এখন এর বয়স কত, 2001-এ যদি জন্ম হয় তাহলে এর বয়স হবে 23 বছর। তাহলে 23 বছর বয়সের জাতক, তার কি কি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এই চার্টের মধ্যে খুঁজবার চেষ্টা করতে পারি। আর একটা কি, যদি আমাদের সরাসরি প্রশ্নটাই বলে দেয় যে আরে এর তো চাকরি নিয়েই সমস্যা, তো তখন আমরা চাকরি নিয়ে কেন সমস্যা সেইটাকে খুঁজবার চেষ্টা করতে পারি। তাহলে এই চার্টটার ক্ষেত্রে যদি আমরা সেইভাবে সিগনিফায়ার খুঁজে বার করবার চেষ্টা করি, তাহলে যেমন ধরুন বিবাহ, তাহলে বিবাহের মুখ্য কারক গ্রহ তিনি হচ্ছেন বৃহস্পতি। তিনি বসে রয়েছেন কোথায়, দ্বাদশে, পঞ্চমপতি সপ্তমে। তার মানে এই মানুষটা প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু প্রেম করে বিয়ে করলেও খুব ঝামেলা অশান্তি ইত্যাদির মধ্য দিয়েই প্রেমটা এগিয়েছিল, কারণ সপ্তমে কেতু বসে আছে এবং ষষ্ঠপতি সপ্তমে চলে গেছে। তা সত্ত্বেও এই চারটার মধ্যে একটা কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ক্ষেত্র বিনিময় শুক্র এবং বৃহস্পতির। এটা অত্যন্ত শুভ কম্বিনেশন। এই কম্বিনেশনে এই মানুষটার বিয়ে হবে, এবং আমাদের খোঁজে রাখতে হবে, দেখতে হবে যে আদৌ বিয়েটা যে ডেটে আমাদের এক্সপেকটেশন ছিল সেরকম সময় বিয়েটা হলো কিনা বা এরকম কিছু। তো চন্দ্র শনিতে বিয়ে হওয়ার সম্ভাবনা কম, কিন্তু চন্দ্র বুধে বিয়ে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বয়সও তখন যে বিরাট বেড়ে যাবে তা নয়, কারণ বয়স তো বিরাট বাড়ছে না। 26, 27, 28 এরকম একটা হচ্ছে। তো সেই সময় বিয়ে করা যেতেই পারে, কোনো দুশ্চিন্তা নেই, মহা আনন্দে ওই সময় বিয়ে করা যেতে পারে। 26, 27 বছর বয়সে বিয়ে করা যেতে পারে। তাহলে এবার এই ক্ষেত্রে আমাদের বিয়ের ক্ষেত্রে সিগনিফায়ার কে হবে সেটাকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। আর বিয়ের ক্ষেত্রে ডিনায়াল প্ল্যানেট কে হবে তাকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। তাহলে এখানে সিগনিফায়ার হচ্ছে দেবগুরু বৃহস্পতি 18 ডিগ্রিতে রয়েছে রোহিণী নক্ষত্রে, এবং চন্দ্র একাদশে রয়েছে। তাহলে মুখ্য কারক গ্রহ বৃহস্পতি, আর অ্যাসোসিয়েট কারক গ্রহ তার মধ্যে রয়েছে শনি আর চন্দ্র। শনি চন্দ্র না, মঙ্গল আর চন্দ্র। কারণ একাদশপতি মঙ্গল, সে গিয়ে অবস্থান করে রয়েছে একদম সপ্তমে। ফলে এই মঙ্গলও কিন্তু বিয়ে দেওয়ার একটা চেষ্টা সেটা করবে, মানে মঙ্গলের কারণেও বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। তাহলে এই মঙ্গল বৃহস্পতি শনি, না মঙ্গল বৃহস্পতি চন্দ্র, এরা হচ্ছে বিবাহের কারক। চাকরির কারক গ্রহ কারা, এই কুণ্ডলী অনুযায়ী চাকরির ঘরের কারক গ্রহ হচ্ছে গিয়ে বৃহস্পতি, এবং যেহেতু বৃহস্পতির সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় হয়েছে, শুক্র দশমেই বসে আছে, তাহলে এই ক্ষেত্রে চাকরি পেশা তার অন্যতম কারক গ্রহ, তিনি হয়ে দাঁড়াবেন আমাদের শুক্র। এবার এই ক্ষেত্রে শুক্র পঞ্চমপতি, তিনি দশমে বসে রয়েছেন। পঞ্চমপতি দশমে বসলে পরে জেনারেলি কর্মক্ষেত্রে সমস্যা বাড়ে। তবে এই ক্ষেত্রে শুক্র তার তুঙ্গ ক্ষেত্রে বসে আছে, ভালো একটা গ্রহের নক্ষত্রে, শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে। তো সেই ক্ষেত্রে চাকরিতে প্রবলেম থাকলেও চাকরি চলে টলে যাওয়া
এগুলো জেনারেলি দেখতে পাওয়া যাবে না। তাহলে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বস্তুর একটা করে সিগনিফায়ার রয়েছে। যেমন হচ্ছে কি এডুকেশন, এডুকেশনের মুখ্য কারক গ্রহ তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি, বুধ, চন্দ্র, শুক্র, এইগুলো। আর এরই সঙ্গে সঙ্গে যখন আমরা এডুকেশনের সঙ্গে ভাবগুলোকে কমিউনিকেট করব, তখন লগ্ন, চতুর্থ, পঞ্চম, নবম, একাদশ, এই ভাবগুলোকে দেখতে হবে। তাহলে এরা হচ্ছে সিগনিফিকেটর। তাহলে আমরা যখন কোনো ইভেন্ট আইডেন্টিফাই করতে চাইবো, যখন আমরা কোনো ইভেন্ট প্রেডিক্ট করতে চাইবো, তখন সেই সিগনিফিকেটর গুলোকে বা সিগনিফায়ারদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং সিগনিফায়ার যারা থাকবে তাদেরকে ভ্যালু দিয়ে, তাদেরকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের ইভেন্ট ক্যালকুলেশন বা টাইমিং অফ ইভেন্ট ক্যালকুলেশন দিকটাতে এগোই। আরেকটা জিনিস আমাদের ক্ষেত্রে মাস্ট, সেটা হচ্ছে কোন বয়সে অ্যাপ্রক্সিমেট কি ধরনের সমস্যা সেটা আসতে পারে সেটা দেখতে হবে। আমাকে একবার এক ভদ্রলোক তিনি বলেছিলেন যে আপনি একবার বাড়িতে আসুন, বাড়িতে কয়েকটা কুণ্ডলী দেখুন। তো এবার দেখুন, আমি তো বাড়িতে গিয়ে কুণ্ডলী দেখতে পারবো না, আপনি যদি বলেন তাহলে আমি অন্য কাউকে পাঠাতে পারি। তো এবার আরেকজন আমি পাঠিয়েছি, মহা আনন্দের সঙ্গে পাঠিয়েছি, যে সে কিছু না কিছু দ্বারা কিছু না কিছু করে আসবে, এই ভরসা নিয়ে আমি তাকে পাঠিয়েছি। ও মা, যখন হচ্ছে গিয়ে গিয়ে পৌঁছানো গেল, যখন আর কি ব্যাপারটা, সেই ভদ্রলোকের বাড়িতে সেই অ্যাস্ট্রোলজার গিয়ে পৌঁছলেন, তো তখন তিনি দুটি গন্ডগোল করে এসেছিলেন। 3 বছরের একটি মেয়ে, তার ডেট অফ বার্থ না দেখে, শুধুমাত্র কুণ্ডলী দেখে তিনি বলেছিলেন এই মেয়ে তো প্রেম করছে। ছকটা দেখে, হাতে নিয়ে ছকটা দেখে তিনি বলেছিলেন এই বাচ্চা প্রেম করে, এই মানুষটা এ তো প্রেম করছে। তো এই একটা ভয়ঙ্কর কাণ্ড তিনি করেছিলেন। আরো একটি ভয়ঙ্কর কাণ্ড তিনি করেছিলেন, তিনি হচ্ছে গিয়ে একজন মহিলার কুণ্ডলী দেখে বলেছিলেন এর তো প্রস্টেটের প্রবলেম আসবে। তিনি বলতে পারতেন ইউরিনের প্রবলেম আসবে, কিন্তু তিনি এমন একটা অর্গানকে নিয়ে এসেছেন যে অর্গানটা মহিলার শরীরেই নেই। ফলে এই সিগনিফায়ার গুলোকে যদি আইডেন্টিফাই করা না যায় এবং বাস্তব সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না। এরকম সিগনিফায়ার হচ্ছে মায়ের সিগনিফায়ার কে, অবশ্যই চন্দ্র, তার সঙ্গে মঙ্গল, এটা আমরা জানি। ভাইয়ের সিগনিফায়ার তিনি হচ্ছেন মঙ্গল অথবা বৃহস্পতি। ছোট ভাই মঙ্গল, বড় ভাই বৃহস্পতি। ছোট ভাই প্রচন্ড ঝামেলা করছে, পাগল পাগল করে দিচ্ছে, এই জমি ওইটা এইটা ভাগ বাটোয়ারা এই নিয়ে তুমুল অশান্তি চলছে। তখন ছোট ভাইয়ের কারক গ্রহ সেটা হচ্ছে গিয়ে মঙ্গলের সঙ্গে অ্যাড হয়ে যাবে রাহু। তখন মঙ্গলের সঙ্গে আমাদেরকে রাহুকে অ্যাড করতে হবে। বড় ভাই ঠিকঠাক করে যে বাড়ির থেকে তাড়িয়ে দেবে, মোটামুটি বন্দোবস্ত পাকা, বাড়ির থেকে ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করবে, করে তাড়িয়ে দেবে, বড় ভাই ঠিকঠাক করে ফেলেছে। এবং এইটা যখন বড় ভাই ঠিকঠাক করে ফেলেছে, তখন এই বড় ভাইয়ের কারক গ্রহের সঙ্গে কিন্তু মঙ্গল, রাহু এরাও অ্যাসোসিয়েটেড হয়ে যেতে দেখতে পাওয়া যায়। তাহলে এই যে মঙ্গল রাহু কানেক্টেড হয়ে যাচ্ছে, এইটা কিন্তু আমাদের এই সিগনিফায়ার চেঞ্জ হচ্ছে। মা, মা তো মা হন, কিন্তু কিছু কিছু সময় দেখতে পাওয়া যায় মায়ের সঙ্গে চরম অশান্তি হচ্ছে। রিসেন্টলি একটা কুণ্ডলী আমি দেখলাম, সেই কুণ্ডলীতে আহ ভদ্রমহিলা, তাদের প্রচুর জমি জায়গা। এবার এই প্রচুর জমি জায়গা, তার মধ্যে তার মা মেয়েটিকে কিছুই দিতে চাইছেন না, সমস্ত কিছু থেকে বঞ্চিত করে রেখে দিয়েছে। তো এই সমস্ত কিছু থেকে বঞ্চিত করে রেখে দিয়েছেন কে? না মা। মা তো চন্দ্র, কিন্তু এখানে কি চন্দ্রের ইম্প্যাক্ট আর আসছে? তাহলে কি আসছে? চন্দ্র এখানে ইদার পীড়িত, অথবা চন্দ্র এখানে ভীষণ ভীষণ ভাবে দুর্বল। চন্দ্র তার প্রপার রেজাল্ট দিতে পারছে না। তাহলে চন্দ্র এখানে আইদার পীড়িত,
কোনো কম্বিনেশনে আছে যে কম্বিনেশনটা চন্দ্রের কোয়ালিটিকে নষ্ট করছে, অথবা চন্দ্র অত্যন্ত পাওয়ারফুল এবং জাতকের মায়ের যে সন্তান স্থান সেইটা হচ্ছে কি ভীষণভাবে পীড়িত। জাতকের কুণ্ডলীটা অত্যন্ত পাওয়ারফুল, রবি অত্যন্ত বলবান, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের সঙ্গে রবি অথবা বৃহস্পতি বলবান, বৃহস্পতি, তার একটা সম্পর্ক রয়েছে। খেয়াল রাখবেন, চন্দ্রের সঙ্গে বলবান বৃহস্পতির সম্পর্কে জাতক কিন্তু অহংকারী হয়। সে সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করে, কিন্তু তার ঠিক পরেই ভাবে যে এই কাজটা আমি ছাড়া আর কেউ করতে পারতো না, একমাত্র আমি ছিলাম বলে কাজটা উদ্ধার হলো। এই মেন্টালিটি সেটা হচ্ছে গিয়ে তৈরি হতে দেখতে পাওয়া যায়। তাহলে অবস্থা বুঝে প্রেডিকশন করতে হবে। বাল্যকাল, তার সিগনিফায়ার হচ্ছে বুধ। তাহলে বুধের সঙ্গে যদি মঙ্গলের সম্পর্ক থাকে, তাহলে বাল্যকালে 2-4 বার রক্তপাত হয়নি, এটা জেনারেলি হবে না, রক্তপাত হবে। আবার যদি বুধের সঙ্গে শনি থাকে যুক্ত হয়ে, যদি বুধের সঙ্গে শনি যুক্ত হয়ে থাকে, তাহলে জাতকের গ্রোথ পেইন হয়নি, এটা সাধারণত হতে পারে না। তবে এখনকার দিনের বাচ্চারা অনেক ভালোভাবে থাকে, ওদের গ্রোথ পেইন বা ওই টাইপের প্রবলেম এগুলো কম হয়। কিন্তু যদি এটা হয়, যদি হচ্ছে গিয়ে শনির সঙ্গে রাহু কম্বিনেশন করে থাকে এবং সেই কম্বিনেশন দ্বাদশ ঘরকে কোনোভাবে পীড়িত করে, তাহলে পায়ে গ্রোথ পেইন, পায়ে যন্ত্রণা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। বাচ্চার মধ্যে একটা রেস্টলেস বিহেভিয়ার সেটা আমরা দেখতে পাবো। ঠিক তেমনি ভাবে বিয়ের কারক গ্রহ, বিয়ের যেটা সিগনিফায়ার, সেটা হচ্ছে গিয়ে শুক্র মঙ্গল, আমরা যেটা বললাম। এবার ঘটনাটা হচ্ছে, জাতক এসে আপনাকে প্রচন্ড প্রচন্ড প্রশ্ন করবে, এবং সেই প্রচন্ড প্রচন্ড প্রশ্নের ধাক্কায় আপনার ধরাশায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা এটা অনেকটাই, যদি না আপনি সিগনিফায়ার খুঁজে বার করতে পারেন। যদি আপনি সিগনিফায়ার খুঁজে বার করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিষয়টা অনেক বেশি স্মুথ হয়ে যাবে, আপনার প্রেডিকশনটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে, আপনি সলিড প্রেডিকশন করতে পারবেন, এবং এই সলিড প্রেডিকশন করে আপনি প্রপার গাইডলাইন এটা দিতে পারবেন। তাহলে এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে। সিগনিফায়ার যেমন আগুন, ইলেকট্রিক, একজন জাতক এসে বলতেই পারেন যে আমার বাড়ির খালি ইলেকট্রিক কানেকশন খারাপ হয়, আমার বাড়িতে রেগুলার কারেন্টের ক্ষেত্রে গন্ডগোল দেখতে পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রিক কানেকশন কোত্থেকে দেখবেন, সেটা বার করতে হবে। তারপরে বাড়ি কোত্থেকে দেখবেন, সেটা বার করতে হবে, এবং এই ইলেকট্রিক কানেকশনের গন্ডগোল আপনার জন্য কতটা হার্মফুল সেটা দেখতে হবে। দেখে তারপরে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করবেন, বা আপনি একটা পয়েন্টেড রেজাল্ট দিতে পারবেন। ফলে মোটামুটি বুঝতে পারা গেল বিষয়টা। তো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে সিগনিফায়ার ব্যাপারটা হচ্ছে কি ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন একজন লোক হসপিটালে ভর্তি রয়েছেন, হসপিটাল থেকে বেরিয়ে, না হসপিটালে একজন নার্স তার খুব সেবা যত্নও করছেন। এবার এই নার্সের সেবা যত্নতে ভদ্রলোকের মনে হলো যে এই নার্সটা যদি আমার বউ হতো। তিনি তাকে প্রপোজ করলেন, এবং আলটিমেটলি সেই নার্সও তাকে বিয়ে করতে রাজি হয়ে গেল, তাদের বিয়েও হলো। তাহলে এই যে নার্সের সঙ্গে প্রেম হলো, তাহলে এবার হসপিটাল, নার্স, এগুলোর সিগনিফায়ার যদি আপনি খুঁজে বার করতে না পারেন, তাহলে আপনি প্রেমটা করাবেন কি করে? আমি কি সিগনিফায়ারের উদ্দেশ্যটা বোঝাতে পারলাম? জি স্যার। যাই আমরা করি না কেন, আমাদেরকে আলটিমেটলি সিগনিফায়ারকে আইডেন্টিফাই করে নিতে হবে। তখনই কিন্তু আমরা একটা প্রপার পারফেক্ট প্রেডিকশন করতে পারবো। দেবেশ বাবু একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে রেন্টেড হাউস। রেন্টেড হাউসের সিগনিফায়ার কি? বাড়িওয়ালা, ভাড়াটে ইত্যাদির সিগনিফায়ার খুঁজে বার করা, এই ব্যাপারগুলো কিন্তু খুবই কঠিন। এক সেকেন্ড। বাড়ি যখন আমি ভাড়া নিচ্ছি, আপনারা সবসময় মাথায় রাখবেন থার্ড হাউস হচ্ছে ইউজার। ইউজার মানে ব্যবহারকারী। তাহলে বাড়ি হচ্ছে আমার,
আর যিনি ব্যবহার করছেন তিনি হচ্ছেন ইউজার। তাহলে তার অবস্থান হচ্ছে গিয়ে আমার 6th হাউস, চতুর্থের তৃতীয়, সেটা হচ্ছে ইউজার। এবার যদি বলা হয় যে চতুর্থের তৃতীয় মানে হচ্ছে ষষ্ঠ, ষষ্ঠ ভাবটা যদি আমার ভাড়াটে হয়, তাহলে ভাড়াটের কাছে বাড়িওয়ালার বিচার কোথা থেকে হবে? তাহলে একটুখানি আমি ছবি এঁকে দেখাই। তাহলে এটা হচ্ছে আমার লগ্ন, এই লগ্নের এটা হচ্ছে বাড়ি, আর এটা হচ্ছে ভাড়াটে। তাহলে ভাড়াটের এই লগ্ন থেকে 6, লগ্ন মানে আমিটা বাদ দিয়ে দিচ্ছি, আমিটাকে বাদ দিয়ে এখানে লিখে দিচ্ছি ল্যান্ডলর্ড। আর ইনি হচ্ছেন টেনেন্ট, ভাড়াটে। তাহলে ল্যান্ডলর্ডের কাছে ভাড়াটে হচ্ছে 6 নম্বর, তাহলে ভাড়াটের কাছে ল্যান্ডলর্ড হচ্ছেন 8 নম্বর। বাট বেসিক্যালি এটা হবে না। অধিকারী, অধিকারী এই বিষয়টা একাদশ ভাব থেকে বিচার্য। ইউজার যেমন তৃতীয় ভাব থেকে বিচার্য, অধিকারী সেটা তেমনি হচ্ছে একাদশ ভাব থেকে বিচার্য। মানে আমার কিছু একটা আছে বা আমি একটা জিনিস রয়েছি, তার অধিপতি, এই অধিপতি হচ্ছে গিয়ে একাদশ ভাব থেকে বিচার্য। তাহলে যখন ভাড়াটের বাড়ি, যে বাড়িতে আমি থাকছি, তাহলে এই বাড়িটাতে আমি এখন ভাড়াটে, এখন ল্যান্ডলর্ড নই আমি। এইটা হচ্ছে বাড়ি, আমি হচ্ছি ভাড়াটে, আমি যেখানে থাকি সেটা হচ্ছে আমার ফোর্ট, যেখানে আমি অধিষ্ঠিত সেটা হচ্ছে আমার ফোর্ট। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার বাড়ি, এই বাড়িটাতে আমি আছি। কিন্তু আমি এই বাড়িটার মালিক নই। আমি কি? আমি হচ্ছি এই বাড়িটার ভাড়াটে। তাহলে বাড়িটার মালিক কত? মালিক হচ্ছে একাদশ। তাহলে মালিক হচ্ছে ভাড়াটের দ্বিতীয়। আমি যদি ভাড়াটে হই তাহলে আমার বাড়ির মালিক হবে আমার দ্বিতীয় ঘর। এই ব্যাপারটা নিয়ে প্রচুর কনফিউশন আছে, কিন্তু আমি আর কি দেখেছি বেশ কিছু ক্ষেত্রে যে দ্বিতীয় ভাবটা ক্যালকুলেট করাটা বেটার, রেজাল্ট আমি পাচ্ছি বেটার। এইটাকে একটুখানি দেখে বুঝে নিতে হবে। তাহলে এইটা একটা কমপ্লিকেটেড বিষয় দিয়ে আমাদের একটুখানি পড়াশোনা হলো। আচ্ছা, দেবেশ বাবুর তো এটাই প্রশ্ন ছিল যে রেন্টেড হাউসের লর্ডের সিগনিফায়ার কে। তাহলে এই বাড়ি হচ্ছে গিয়ে রেন্টেড হোক, যাই হোক, যেমনই হোক, সেটা হচ্ছে আমার চতুর্থ ভাব, যেখানে আমি এই মুহূর্তে অধিষ্ঠিত, দ্যাট ইজ মাই 4th হাউস। তাহলে লগ্ন হচ্ছে গিয়ে যেটাই হোক না কেন, তাহলে তার 4th হাউসটা হচ্ছে বাড়ি। আর বাড়ির মালিককে, সেটা হচ্ছে একাদশ। তাহলে বাড়ির মালিক হচ্ছেন একাদশ ভাব, মানে বাড়ি ভাড়াটের তার দ্বিতীয় ভাব, কারণ বাড়ির একাদশ হচ্ছে বাড়ির মালিক। তাহলে আমার বাড়ির মালিক, মানে আমার বাড়ির মালিক, তিনি হচ্ছেন আমার দ্বিতীয় ভাব। দ্বিতীয় একটা স্যার কম্বিনেশন, দ্বিতীয় একটা কম্বিনেশন রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাব হচ্ছে ভাড়াটের ঘর, অষ্টম ভাব হচ্ছে বাড়িওয়ালার ঘর। কারণ এইখান থেকে ভাড়াটের 8th হাউসে আমি বসে আছি। তাহলে ভাড়াটে যদি লগ্ন হয়, তাহলে লগ্নের 8 মানে হচ্ছে গিয়ে অষ্টম ভাবেই আসছে। 3 নম্বর একটা কনসেপশন আছে, সেটা হচ্ছে বাড়িওয়ালা হোক ভাড়াটে হোক যা হোক, 6 নম্বর। এই কনসেপ্টটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়।
বাড়িওয়ালা হোক বা বাড়ির ভাড়াটিয়া হোক, যাই হোক না কেন, সে আমার শত্রু। সে হচ্ছে 6 নম্বর। কিন্তু এই কনসেপ্টটা বেটার, যেটা হচ্ছে কি আমরা প্রথমে বললাম যে বাড়িওয়ালা হচ্ছে দ্বিতীয় ঘর, আর ভাড়াটে হচ্ছে 6 হাউস, 6 নম্বর। স্যার, হ্যাঁ, বলুন। এই আহ, আমি নিজেই একটা বাড়িতে ভাড়া থাকি দিল্লিতে। তো আমি এটা দেখেছি, আমি যে বাড়িতেই যাই না কেন, সেই বাড়িওয়ালার সঙ্গে আমার বেশি দিন আর ভালো সম্পর্ক হয়। যতই আমি তার সঙ্গে ভদ্র ব্যবহার করি, সে আমার সঙ্গে অভদ্র ব্যবহারই করে। তো আমার লগ্নের সাপেক্ষে দ্বিতীয় বক্রী মঙ্গল আছে। এর জন্য কি ওটা মানে ঝগড়া ঝামেলা ওটার জন্য হয়? ঝামেলাটা কি খিটখিটে ঝামেলা? খিটখিটে, খিচির না, খিচির অপমান। ঝামেলা? না, খিচির খিচির না, মানে আমার উপরে ডোমিনেট করার চেষ্টা করে সবসময়। ওখানে কি মানে ইলেকট্রিক আমি, নিয়ে একটা প্রবলেম তৈরি হয়? হ্যাঁ, ইলেকট্রিক প্রথমে তো এসে প্রথমে দেখি ইলেকট্রিক চুরি করার মতো একটা ব্যবস্থা করেছে। তো সেটা আমি ধরে নিয়েছি, তারপর সেটা চেঞ্জ করেছে। এবার সেইখান থেকে স্টার্ট হয়েছে ঝামেলা। তাহলে দ্বিতীয় ভাব কানেক্টেড হয়ে গেল, দ্বিতীয় ভাবে মঙ্গল আছে, একদম পরিষ্কার। আর বক্রী মঙ্গল আছে স্যার। আরো ঝামেলা রেগুলার। এর জন্যই স্যার, মানে ভাড়াটিয়া, মানে এই তাহলে দ্বিতীয় হাউসটাই হয়তো স্যার ঠিকঠাক। তো আপনারা এটা বুঝতেই পারলেন যে দ্বিতীয় হাউসের কানেক্টিভিটি এটা বেশি আসছে। তো এইভাবেই প্রত্যেকটা জিনিস দেখবেন, এবং দেখবেন খুব ইজিলি আপনারা সলিউশন বার করে নিতে পারছেন। কোনো রকম কোনো প্রবলেম হবে না, প্রত্যেকটা জায়গায় খুব সহজে সলিউশন আপনারা বার করে নিতে পারবেন। পরিষ্কার মোটামুটি? তাহলে যখনই আমরা কিছু একটা ভাবতে চাই না কেন, একটা লোকের ব্লাড ক্যান্সার হচ্ছে, তাহলে ব্লাড ক্যান্সারের সিগনিফায়ার কি? একটা লোকের শরীরে প্রচন্ড ব্যথা, তার সিগনিফায়ার কে? আমি চকলেট খেতে ভালোবাসি, সিগনিফায়ার কে? এইরকম প্রত্যেকটা বিষয়কে আইডেন্টিফাই করা, সেইটা হচ্ছে গিয়ে আমাদেরকে করতে হবে। করে আমরা বার করতে পারবো যে আলটিমেটলি আমাদের প্রেডিকশন কি হবে। মোটামুটি পরিষ্কার হলো? আচ্ছা, এবার একটা কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে আমাদের সার্টিফিকেশন গুলো করে নিতে হবে। যারা দূর থেকে নেবেন, যারা এসে নেবেন, তাদের জন্য দরকার হলে আমি একটা ছোট্ট প্রোগ্রাম করে দেবো। সেই প্রোগ্রামে আপনারা সার্টিফিকেট গুলো নেবেন, ছবি টবি উঠে যাবে, এই সমস্ত গুলো করা যেতে পারে। কিন্তু সার্টিফিকেট গুলো আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে, কারণ অনেকটা দিন হয়ে যাচ্ছে। যাদের ক্লাস, যারা হচ্ছে গিয়ে 224-এ, 24-এ তো পুরোনো লোকজন, যারা 23 পর্যন্ত আছেন, তাদের কিন্তু সার্টিফিকেট গুলো কালেক্ট করে নিতে হবে। আর একদম বিশারদ থেকে শাস্ত্রী পর্যন্ত, শাস্ত্রী কোর্স আমরা ধরেই নেবো আপনারা করবেন, বাট করুন না করুন, ঋষিবাণী তার দায়িত্বটা করবে। সেটা হচ্ছে আপনাদেরকে শাস্ত্রী এই পর্যন্ত করিয়ে দেবে। তো এইটা আপনারা একটু দোয়েলের সঙ্গে কমিউনিকেট করে কিভাবে কি করবেন না করবেন সেটা করে সার্টিফিকেটটা নিয়ে নেবেন। স্যার, একটা ঘটনা শেয়ার করব। হুম। আমার ভাইয়ের না, মানে ছোটবেলা দিয়ে হাত নর্মালি ছিল, কিন্তু এই ইদানিং বছর 4-5 মধ্যে কি হয়েছে, হাতের মানে আঙুলের যে মাথাটা, মানে অদ্ভুত ভাবে মোটা হয়ে গেছে। মানে অবিশ্বাস্য, যেটা মানে দেখে মনে হয় একটা স্বাভাবিক না, যেটা অস্বাভাবিক ব্যাপার এটা। মানে এতটাই মোটা হয়ে গেছে, এটা ছোটবেলায় ছিল না। এই টাইপের বিষয়গুলো সাধারণত এগুলো তো অস্বাভাবিক। তো এগুলো হচ্ছে গিয়ে ওই সময় অ্যাক্টিভ গ্রহদের দশা টশা, এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে, বুঝে প্রেডিক্ট করবার চেষ্টা করতে হবে।
ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পারলাম। এবার আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে আমাদের আশেপাশের যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদেরকে একটু আইডেন্টিফাই করা, যে এই মানুষটা হচ্ছে আমার বস, তাহলে এই মানুষটার সিগনিফায়ার কে হবে। তাহলে এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করবার চেষ্টা, সেটা আমাদেরকে রেগুলার বেসিসে করতে হবে, প্রত্যেকটা মানুষকে খুঁজে বার করতে হবে যে এই মানুষটার মধ্যে কোন গ্রহটা প্রভাবিত রয়েছে। আমাদের বউ হতে পারে, আমাদের স্বামী হতে পারে, আমাদের স্ত্রী হতে পারে, এনি ওয়ান, ভাই বোন ছেলে মেয়ে সব। এরপরে আমার জীবনের যে ইভেন্ট গুলো ঘটছে, সেই ইভেন্ট গুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। সেই ইভেন্ট গুলোর সঙ্গে কাদের কাদের সম্পর্ক রয়েছে। যেমন ধরুন, একটা ইভেন্টে দেখা গেল যে একটা কালী পুজোর দিন একজন মানুষ তিনি বাজি পোড়াতে গেলেন, বাজি পোড়াতে গিয়ে তার পাটা পুড়ে গেল। তাহলে এখানে কি কি রয়েছে? কালী পুজোর একটা সিগনিফিকেটর পাওয়া যাবে, তার সঙ্গে বাজি আগুন তার একটা সিগনিফায়ার পাওয়া যাবে, পায়ের একটা সিগনিফায়ার পাওয়া যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আহত, ক্ষত, পুড়ে যাওয়া, এইগুলোর একটা সিগনিফায়ার পাওয়া যাবে। তাহলে এই যে সিগনিফায়ার গুলো আমরা পেলাম, এই প্রত্যেকটাকে কাজে লাগিয়ে আমরা রেজাল্ট বার করবার চেষ্টা করব, যে কি ঘটনা কি হয়েছে না হয়েছে এগুলোকে বার করবার চেষ্টা করব। তো সিগনিফায়ার ব্যাপারটা কি পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, হয়েছে। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলুন না। বলি চার্টটা নিয়ে আলোচনা করতে গিয়ে একটা জায়গায় বললেন যে পূর্ব জন্মের প্রভাব কথাটা বললেন, তো এইটা আমরা কিভাবে বুঝবো, বা এটা কি মানে এটা এ নিয়ে মানে আলোচনা কখনো হয়নি, আজ ফার্স্ট টাইম শুনলাম। তো এটা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, আমাদের তো, আমরা যারা এই অ্যাস্ট্রোলজি করি আমাদের এটা হচ্ছে গিয়ে ওই সনাতন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং যেখানে আহ পূর্বজন্মকে গুরুত্ব দেওয়া হয়, প্রারব্ধকে গুরুত্ব দেওয়া হয়। তো এই প্রারব্ধ যে বিষয়টা, প্রারব্ধ বিষয়টা হচ্ছে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রারব্ধের ফলেই আমাদের জন্মকুণ্ডলী বিভিন্ন রকম আকার আকৃতি ধারণ করে, যে জন্মকুণ্ডলীর যে যোগাযোগগুলো, এবং এইগুলোকে আমরা আইডেন্টিফাই করি কিভাবে? এইগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি আমাদের কুণ্ডলীর বিভিন্ন গ্রহ অবস্থান দিয়ে। সেটা কখনো হচ্ছে গিয়ে আহ শনি থেকে বোঝা যায়, কখনো রাহু থেকে আইডেন্টিফাই করা যায়। যদি কোনো মানুষের শনি কেতু কানেক্টেড থাকে, তখন তার জীবনে পূর্বজন্মের একটা অবস্থা সেটা দেখতে পাওয়া যায়। যদি কখনো দেখতে পাওয়া যায় যে শনির সঙ্গে কেতু সম্পর্ক করেছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষ, সেই জাতক বা জাতিকা, তারা পূর্বজন্মের সঙ্গে কানেক্ট করতে পারেন, পূর্বজন্মের বিষয়গুলোর সঙ্গে তারা কমিউনিকেট করতে পারেন, এইটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এরকম আপনারা বহু মানুষ বহু ক্ষেত্রে দেখতে পাবেন, যারা পূর্বজন্মের সঙ্গে কমিউনিকেট করতে পারে, যাদের জীবনে এই ব্যাপারগুলো রয়েছে। কোনো কোনো মানুষের ক্ষেত্রে শনি অত্যন্ত বলবান, সেই মানুষগুলো অনেক সময় পূর্বজন্মের বিষয়ে কমিউনিকেট করে থাকে। তো এই আর কি, এটাই। আর স্যার ওটা কি যে কোনো হাউসে বসলেই হয়, না, শনিকেতু? যে কোনো হাউসে বসলে হয় না। এই হাউসগুলোকে আমাদের কনসাস, সাবকনসাস বা আনকনসাস মাইন্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে হবে। যেমন হচ্ছে গিয়ে 4, 8, 12 এইগুলোর সঙ্গে বসাটা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়াও অনেক সময় অনেকভাবেই কুণ্ডলী থেকে আইডেন্টিফাই করা যায় যে পূর্বজন্মের একটা রিলেশনশিপ রয়েছে কিনা। এবার পূর্বজন্ম মানে যে জাস্ট পূর্বজন্ম হবে তা নাও হতে পারে।
আপনারা কেউ ওই জন্মান্তরে বিশ্বাস করেন? হ্যাঁ তো জন্মান্তরে যারা বিশ্বাস করেন, যেমন আমরা জন্মান্তরে বিশ্বাস করি, তো আমরা আমাদের ক্ষেত্রে বহু মানুষের ক্ষেত্রে এই ব্যাপারটা আসে যে কিছু কিছু জ্যোতিষ শাস্ত্রীয় বিষয় তারা হচ্ছে গিয়ে পূর্ব জন্ম থেকে বা পূর্বের কোনো একটা জন্ম থেকে প্রাপ্ত হয়ে এসেছে। এরকম হতেই পারে যে এই জন্মের ঠিক আগের জন্মে সেটা নয়। তো কিন্তু সব সময় হচ্ছে গিয়ে যে উম আমরা পূর্বজন্মকে কমিউনিকেট করতে পারবো সেরকম নয়। আবার আমরা যারা জ্যোতিষ চর্চা করি, আমাদের বহু লোকের ক্ষেত্রেই রয়েছে যে বেশ কিছু পাস্ট লাইফের কানেকশন আমাদেরকে যুক্ত করিয়ে দেয়। এরকম বিষয় বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো সেগুলো আমরা জানবো আস্তে আস্তে। অনেক সময় আপনারা দেখবেন যে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে বেশ কিছু জ্যোতিষ সম্পর্কিত বিষয় আপনারা জেনে গেলেন, বুঝে গেলেন, এরকম হয়। তো এগুলো হচ্ছে কি ওই আমাদের সাবকনশিয়াস মাইন্ড, সে তার পুরনো স্মৃতি খুঁজে বার করবার একটা চেষ্টা সেটা করতে থাকে। হুম। স্যার 12th হাউসে যদি কেতু থাকে তাহলে কি লাস্ট লাইফ হয়? লাস্ট লাইফ মানে? মানে শেষ জীবন, নাকি আর পরের জীবন হতে পারে? মানে মোক্ষ লাভ হয় কিনা জিজ্ঞাসা করছি। না না, এরকম কোনো ব্যাপার নেই। এরকম কোনো ব্যাপার নেই। 12th হাউসে কেতু থাকলে পরে সে মোক্ষ প্রাপ্ত হবে, এরকম সত্যি সত্যি কোনো ব্যাপার নেই। কারণ সঙ্গে সঙ্গে 6th হাউসে রাহু চলে আসবে। 6th হাউসে রাহুর দৃষ্টি পড়বে তার 10th হাউসের উপরে। ফলে তার কর্মা এটা ডিস্টার্ব হয়ে যাবে, ড্যামেজ হবে তার কর্মা। ঠিক আছে? তো যাই হোক, কালকে আমাদের একটা বিশাল প্রোগ্রাম রয়েছে। বিশাল মানে আমাদের মাপে বিশাল। এমনি প্রোগ্রামটা তেমন কিছু বড়সড় নয়। তো আমাদের মাপে একটা বিরাট বড় প্রোগ্রাম রয়েছে। সেটা বিধাননগর বস্তি এলাকাতে আমরা 250 পরিবারের মধ্যে মশারি টশারি ডোনেট করবার একটা পরিকল্পনা করেছি। কিছু বই খাতা, পুজোর ড্রেস, ছাতা, এগুলো আমরা ডোনেট করব। তো এই সমস্ত কাজকর্মগুলো তো সবাই মিলে করতে হবে। আপনাদের মধ্য থেকেও অনেকেই আসবে। তো সবাইকেই আমি বলবো যে আসবার জন্য। খুব ভালো লাগবে ব্যাপারটা, এবং ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এখানে আপনাদের অনেকেই প্রচুর ডোনেশন করেছেন, তার ফলেই এই ব্যাপারটা আর কি আলটিমেটলি হচ্ছে। এবং মানুষজনগুলো খুবই অসহায়, তারা যারা দেখেছেন বা দেখবেন তারা বুঝতে পারবেন যে মানুষজনগুলো খুবই অসহায়। তো এই প্রোগ্রামে আপনাদের সবার উপস্থিতি, দৈহিক, মানসিক, আত্মিক, এই সমস্ত উপস্থিতি আমরা কামনা করি। অনেকের পক্ষে আসা কঠিন হতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রেও আমরা সবসময় চাইবো যে তাদের মানসিক উপস্থিতি এটা যেন থাকে। কালকে সকাল থেকে আমার সঙ্গে ফোনে আপনারা যোগাযোগ করতে পারবেন সরাসরি, চেষ্টা করো প্রত্যেকটা ফোন ধরবার। আহ এবার যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন। তো এই আর কি, এই বলে আজকের ক্লাস আমরা এখানে কমপ্লিট করি। কারণ আজকে আবার কালকের স্যার আমার একটা কথা আছে। ব্যবস্থাপনাগুলো করতে হবে। হ্যাঁ, অনুপম বাবু বলুন। বলছি স্যার, সেপ্টেম্বর মাস থেকে কি তন্ত্রের ওই জিনিসটা কি চালু হবে? বুঝতে পারিনি। বলছি সেপ্টেম্বর মাস থেকে কি তন্ত্র বা পুজো অর্চনার পদ্ধতিগুলো কি ওখানে চালু হবে ঋষিবাণীতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে। অফলাইন। অফলাইন স্যার, তন্ত্রের এটা হলে খুব ভালো হয় স্যার। এটা শুরু হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, খুব ভালো থাকবেন। স্যার কাল 10টায় তো? কালকে 10টায় বিধাননগর। ঠিক আছে। ওকে। স্যার শুভরাত্রি। শুভরাত্রি।